দেশ সন্ধ্যায় স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। ভোটারের আস্থা ফেরানোর চ্যালেঞ্জ, এই শিরোনাম নিয়ে আজ কথা বলবো এবং আলোচনা বিশ্লেষণের জন্য দুজন অতিথি আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মোহাম্মদুল্লাহ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট, সাবেক সভাপতি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে যুক্ত হবেন সৌরভ হাসান, যুগ্ম সম্পাদক প্রথম আলো। তিনি পথে আছেন, কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা তাকে পাবো। আমরা শুরুতে মোহাম্মদুল্লাহ আপনার কাছেই আসতে চাই। মোহাম্মদ আবদুল্লাহ আপনার কাছে আসতে চাই। আজকে আসলে যে বিষয়টা আমরা লক্ষ্য করলাম যে আগামীকাল যে নতুন নবগঠিত নির্বাচন কমিশন, তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে 5 সদস্যের যে কমিশনটি। নির্বাচন যত দেরিতে হবে ষড়যন্ত্র তত বাড়বে, এমনটি জানিয়েছেন আজকে একটি জনসভায় অনলাইনে তিনি যুক্ত হয়ে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনি আসলে কি মনে করেন এবং এই কমিশন ভোটারের আস্থা কতটা ফেরাতে পারবে? ধন্যবাদ। দেশ টিভির এই শো যারা দেখছেন এবং দেখবেন সবাইকে শুভেচ্ছা, আপনাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। নির্বাচন তো আমাদেরকে মূলত এই যে আমাদের আগস্টের যে গণবিপ্লব, এই বিপ্লবটা কিন্তু মূল জায়গাটা ছিল যে ভোটাধিকার হারিয়ে যাওয়া, এটাকে ফেরানোকে কেন্দ্র করেই, যদিও এখানে বৈষম্য বিরোধী আন্দোলনকে ঘিরে আন্দোলন, এই যে বিপ্লবটার বা গণ অভ্যুত্থানের সূত্রপাতের জায়গাটা এখানে, কিন্তু চূড়ান্তভাবে এক দফার আন্দোলনটি কিন্তু হয়েছে মানুষের ভোটাধিকার ফেরানো, গণতন্ত্র ফেরানো, এই জায়গাগুলোতে। গণতন্ত্র আর ভোটাধিকার এই দুটা তো অঙ্গাঙ্গিভাবে যুক্ত, যে কারণে এটাকে কেন্দ্র করে তারই ধারাবাহিকতায় আজকে নির্বাচন কমিশন, আমরা জানি যে জুলাই বিপ্লবের পরে আগস্টের 5 তারিখের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পরে যে বিদায়ী নির্বাচন আউয়াল কমিশন, সেই আউয়াল কমিশন পদত্যাগ করতে বাধ্য হয়েছিল এবং সেখানে এই শূন্যতা পূরণ করা হচ্ছে বা হবে। ইতিমধ্যে নিয়োগ পেয়েছেন, তারা আগামীকাল শপথ নেবেন। ভোটাধিকার মানুষের মৌলিক অধিকারগুলোর একটি, আমাদেরকে এটা স্মরণ রাখতে হবে। যে কোনো প্রত্যেকটি মানুষই চায় যে তার পছন্দের একজন জনপ্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে যাবে, তার কথা বলবে, তার যে স্বার্থগুলো সেগুলো দেখবে। এই বিষয়টাই কিন্তু মানুষের প্রত্যাশার জায়গা। এই ভোটাধিকার কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। অনেকে বলেন 2014 সাল থেকে হারিয়ে ফেলেছি। আমি মনে করি এটা 2008 সাল থেকেই আমরা ভোটাধিকার নিয়ে, আমাদের যদি সত্যিকারের বিশ্লেষণে যাই, তাহলে ভোটাধিকারটা আমরা 2008 সালের যে বোঝাপড়ার নির্বাচন হয়েছে তখন থেকেই আমরা কিন্তু ভোটাধিকার সত্যিকারের জনমতের যে প্রতিফলন বলা যায় সংসদে, সেই জায়গাটা থেকে আমাদের বিচ্যুতি ঘটেছে। পরবর্তীতে 2014 সালে আমরা দেখলাম ভোটারবিহীন 54টি আসনে, 154টি আসনে কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা ছাড়া একতরফাভাবে একক প্রার্থী হিসেবে, যেখানে 151টি আসন লাগে একটি সংসদের যে সরকার গঠনের জন্য, তো সে জায়গায় 154টি আসন সেভাবে নানান ধরনের যে কারুকার্যের মাধ্যমে, নানানভাবে মেকানিজমের মাধ্যমে কিন্তু 154টি আসন দিয়ে সেখানে একটি সরকার গঠনের মতো অবস্থায় চলে গিয়েছিল বিগত ফ্যাসিবাদী সরকার, যেটি আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার নেতৃত্বে ছিল। তারপরে 2018 সালে আমরা আবার দেখলাম রাতের ভোট। তারপরে 2023 সালে এসে আমরা যা দেখলাম সেটাও এক ধরনের দামি নির্বাচনের বলা হয়। তো এই নির্বাচনগুলোর পর মানুষের জনপ্রত্যাশা এবং জন আকাঙ্ক্ষার একদম শীর্ষে রয়েছে ভোটাধিকার। একটি প্রজন্ম, গোটা একটি প্রজন্ম আমরা যদি দেখি যে তারা ভোটই দিতে পারে নাই, ভোট কেন্দ্রে যেতে পারে নাই। এই 3টি নির্বাচনের মধ্য দিয়ে যে 15-16 বছর গেছে, এই 15-16 বছরের মধ্যে যাদের বয়স 5 বছর ছিল 15 বছর আগে, তারা কিন্তু আর ভোট কেন্দ্র কি, ভোট কি, তাদের যে পছন্দের একজন প্রতিনিধি তারা সংসদে পাঠাবে সেই সুযোগটি পায় নাই। তো সেই জায়গাটাতে এই যে নির্বাচন কমিশনটি গঠিত হলো, আমি ব্যক্তিগতভাবে এখানে প্রধান নির্বাচন কমিশনারকে খুব ভালোভাবে চিনি। তিনি যখন জ্বালানি সচিব ছিলেন, আমি তখন জ্বালানি বিটে কাজ করার আমার সুযোগ হয়েছে। তাকে আমাকে সৎ, ন্যায়পরায়ণ এবং তাকে দক্ষ একজন আমলা হিসেবে দেখেছি। তো তার মতো একজন লোক এখানে দায়িত্ব পেয়েছেন এবং আমরা দেখেছি আজকে সংবাদে আমরা দেখেছি যে তার প্রস্তাবনা যেভাবে, যে প্রক্রিয়ায় তাকে প্রধান নির্বাচন কমিশন করা হয়েছে, সেখানে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কিন্তু নাম আহ্বান করা হয়েছিল। সেখানে বিএনপি, বর্তমান যে আগামী দিনে ক্ষমতা প্রত্যাশী বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি, এবং আরেকটি ক্ষমতা বা আগামী নির্বাচনে ভালো অবস্থানে যাওয়ার চেষ্টা করছে জামাত ইসলামী। এই দুটি দল থেকেই তার নাম
প্রস্তাবনা ছিল, যদিও এটি খুবই গোপন বিষয়, কিন্তু আজকের সংবাদপত্রে আমরা দেখেছি দুটি দল থেকেই নামটি এসেছিল। তো এটা আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু যে দুটি দলের আগামী দিনে যাদের প্রধান প্রতিদ্বন্দ্বী দুটি রাজনৈতিক দল, তাদের দুটি দলেরই পছন্দের জায়গায় তিনি ছিলেন। যদিও অন্যান্য কমিশনারদের ব্যাপারে আমরা দেখেছি যে কেউ বিএনপির পছন্দ থেকে হয়েছে, কেউ জামাতের পছন্দ থেকে, কেউ দুই দলের পছন্দের বাইরেও এই কমিশনে এসেছেন। প্রধানত আমরা প্রাথমিকভাবে প্রতিক্রিয়ায় দেখেছি যে এই নির্বাচন কমিশন সম্পর্কে এখনো পর্যন্ত কেউ নেতিবাচক কোনো মূল্যায়ন বা মন্তব্য করেনি। এটা একটা ভালো দিক, এবং এই যে এই তাদের বিষয়ে কোনো রকম নেতিবাচক মন্তব্য না আসার মধ্য দিয়ে তাদের উপর কিন্তু প্রত্যাশার চাপটা আমি মনে করি অনেক বেড়ে গেল। যদি তারা এই প্রত্যাশা পূরণ করতে না পারেন, আগামী দিনগুলোতে তাদের জন্য তাদেরকে যে পরীক্ষা দিতে হবে, এই পরীক্ষায় তাদেরকে কিন্তু উত্তীর্ণ হতে হবে। আপনি তারেক রহমানের কথা বলেছেন, তিনি বলেছেন যত নির্বাচন বিলম্বিত হবে তত নানান ধরনের ষড়যন্ত্র বাড়বে, সমস্যা বাড়বে। তার জায়গা থেকে আমি মনে করি যথার্থভাবেই তিনি বলেছেন যে ক্ষমতা প্রত্যাশী একটি রাজনৈতিক দল বিএনপি, সেই দলের শীর্ষ নেতা তিনি স্বভাবতই চাইবেন যে যত দ্রুত নির্বাচন হোক এবং তারা ক্ষমতার জায়গা থেকে ক্ষমতায় যাওয়ার পথে আছেন এমনটি বিশ্লেষকরা, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন। তো তারা খুব দ্রুতই সেই ক্ষমতার স্বাদ পেতে চাইবেন, এটাই খুব স্বাভাবিক। 16-17 বছর বা 18 বছর ক্ষমতার বাইরে আছেন, এটা তার জায়গা থেকে তিনি বক্তব্য রাখাটা আমি মনে করি না এটা কোনো তার কোনো অযাচিত, এবং এটা খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু একই সঙ্গে যে মানুষের মধ্যে সংস্কারের যে প্রত্যাশা আছে, যে আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে দেশের সার্বিক যে সংস্কারের জায়গাটা, সেটাও সম্পন্ন করতে হবে। এই বিষয়টা সংস্কারের বিষয় নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জনাব সৌরভ হাসান, যুগ্ম সম্পাদক প্রথম আলো। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আসলে প্রশ্ন, আজকে তারেক রহমান একটি সভায় অনলাইনে তিনি বলেছেন যে নির্বাচন যত দেরিতে হবে ষড়যন্ত্র তত বাড়বে, এবং নতুন নবগঠিত নির্বাচন কমিশনটি আগামীকাল শপথ নিতে যাচ্ছে। নির্বাচন, ভোট, এগুলো নিয়ে আসলে মানুষের প্রত্যাশার জায়গা আমরা গত 16 বছর একরকম ছিল। উনিও বলেছেন যে আসলে মানুষ ভোট দিতে পারেনি। নতুন প্রেক্ষাপট, নতুন কমিশন, ভোটের আস্থা কতটা ফিরবে আপনার কাছে? ধন্যবাদ। ফেরাতে পারবে না, একটা হচ্ছে যে পরিবেশ পরিস্থিতি, বিশেষ করে ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি সরকারের বিদায় এবং অন্তর্বর্তী সরকার, সেটি বলতে হবে যে ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরই অভিপ্রায় অনুযায়ী এই সরকার গঠিত হয়েছে। সুতরাং সম্ভাবনা তো প্রচুর, মানে একটি ভালো নির্বাচনের প্রত্যাশা সবার। কেন নির্বাচনটি? কেন নির্বাচন? তো হচ্ছে গণতন্ত্রের জন্য, জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। এই রাষ্ট্রের মালিক তো জনগণ, কোনো দলও নয়, কোনো নির্বাচন কমিশনও নয়, কোনো প্রতিষ্ঠান নয়। সেটি দেওয়ার প্রক্রিয়া এবং পরবর্তীকালে নির্বাচনের পরে রাজনৈতিক নেতৃত্বের, সেটি সরকারি দল হোক, বিরোধী দল হোক, অংশগ্রহণ করুক বা অংশগ্রহণ না করুক, রাজনৈতিক নেতৃত্বে একটা বড় দায়িত্ব হচ্ছে সেই ভোটের অধিকারটা রক্ষা করা। জনগণ যে প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছে সেই ভোটের মর্যাদা রক্ষা করা। আমরা অনেকগুলো ভালো নির্বাচন পেয়েছি। আব্দুল ওয়াহিদ বলেছেন 2001-এর কথা বলেছেন, কেউ 8-এর কথা বলবেন, কিন্তু 91, 96 এবং 98, 2001 এবং 2008 মোটামুটি দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের চেয়ে তো ভালো, এটা সবাই স্বীকার করবে। কিন্তু সেই ভালো নির্বাচনের ফলে যে সংসদ হয়েছে, যে সরকার হয়েছে, তারা ভালো থাকতে পেরেছে কিনা, তারা গণতান্ত্রিক আচরণ করেছে কিনা, তারা জনগণের কাছে দেওয়া ওয়াদা রক্ষা করছে কিনা, ভবিষ্যতে করবে কিনা, এটি রক্ষা না করলে কি হয় সেটি আমরা 5 আগস্ট দেখেছি। এখন আমি মনে করি নির্বাচন কমিশনের চেয়ে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব, কর্তব্য অনেক বেশি, কারণ তাদেরকে ভোট পাহারা দিতে হবে। ভোট শুধু রক্ষা না, কারণ এখন ভোট হরণ করার কোনো শক্তি, ষড়যন্ত্র এসব বলা হচ্ছে, সে তো অদৃশ্য শক্তি, দৃশ্যমান তো কোনো শক্তি নাই। এখন যে রাজনৈতিক দলগুলো নির্বাচনে যাওয়ার অপেক্ষায় আছে, সেই রাজনৈতিক দলগুলো মাঠে আছে। সুতরাং তাদের নিজেদের মধ্যে, এমনকি দলের অভ্যন্তরীণ পরিস্থিতি এমন না হয় যে মানুষ ভোট দিতে যেতে ভয় পায়,
এবং অনেক ক্ষেত্রেই তো আমরা দেখি যে আওয়ামী লীগ, বিশেষ করে আওয়ামী লীগ বিএনপির মধ্যে অভ্যন্তরীণ দুই প্রার্থীর বা প্রার্থী হতে চান এর মধ্যে এক ধরনের সংঘাত সংঘর্ষ পরিস্থিতি হলে মানুষ ভয়ে ভোট কেন্দ্রে যায় না। মানে এটি কিন্তু একটি সাধারণ একটি অন্য 5টি নির্বাচনের মতো হবে না। আগামী নির্বাচনটি যখনই হোক, এই নির্বাচন সব দিক থেকে সুন্দর হতে হবে, সব দিক থেকে প্রশ্নহীন নির্বাচন হতে হবে, যাতে কেউ প্রশ্ন না করতে পারে, অবিতর্কিত নির্বাচন হতে হবে। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের দায়। আব্দুল ওয়াহেদ প্রধান নির্বাচন কমিশনের কথা বলেছেন। আমারও দু একজনের সাথে, যাদের আমাদের সহকর্মীর সাথে আলাপ হয়েছে, তারাও বলেছেন যে তিনি একজন দক্ষ, একজন সাবেক আমলা ছিলেন। এখন তার উপর সাবেক আমলা হিসাবে একটা দায়িত্ব, আর প্রধান নির্বাচন কমিশনের দায়িত্বটা একটু ভিন্ন। প্রথম হচ্ছে যে ব্যবস্থাপনা দক্ষতা, এটি যেহেতু তিনি দীর্ঘদিন এই প্রশাসনে ছিলেন, আছে। শতভাগ নিরপেক্ষতা, মানে রাজনৈতিক দলগুলো কিন্তু এটা আমরা তো দেখেছি, আমাদের রাজনৈতিক সংস্কৃতি সবাই তার পক্ষে টানতে চায়। পক্ষপাত রাজনৈতিক দলগুলোকে, সেটি একজন কনস্টেবল বলুন, কেন্দ্রে যে পাহারায় থাকেন, একজন কনস্টেবল থেকে শুরু করে রিটার্নিং কর্মকর্তা পর্যন্ত। সুতরাং সেটি তাকে দেখতে হবে যে কোনোভাবেই এটি যাতে কোনো দল না করতে পারে। এই নির্বাচনে এক ধরনের, যেহেতু দলীয় সরকারের অধীনে হচ্ছে না, যে কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচনের ফল তো আমরা দেখেছি। সুতরাং সরকারের পক্ষ থেকে কোনো চাপ থাকবে না। নির্বাচন কমিশনের উপর সাধারণত সরকারের পক্ষ থেকে চাপ থাকে দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে। আমরা সেটা স্থানীয় সরকার নির্বাচনে দেখেছি, জাতীয় নির্বাচনে দেখেছি। সরকারের পক্ষ থেকে চাপ থাকবে না, বরং সরকার চেষ্টা করবে, সরকার চাইবে যে এই কমিশনকে সহায়তা করা। কারণ সহায়তা করলে সরকারও ভাবমূর্তি বাড়বে, কারণ তাদের দায়িত্বই কিন্তু একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া। নির্বাচনের পর তারা নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা দিয়ে চলে যাবে। এবং প্রধান উপদেষ্টা একটা চমৎকার কথা বলেছেন যে আমরা ক্ষমতা নেইনি, আমরা দায়িত্ব নিয়েছি। অর্থাৎ তিনি তার উপর যে দায়িত্ব এবং এই ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে দায়িত্ব তার উপর অর্পিত হয়েছে, সেটি পালন করে তিনি চলে যাবেন। এবং তিনি বিভিন্ন বক্তৃতা রাজনৈতিক দলগুলোরই বেশি এবং সরকারি কর্মকর্তাদেরও এতদিনের একটা অভ্যাস, দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে করতে আনুগত্য প্রকাশ করতে করতে তিনি মেরুদণ্ড খাড়া করে সোজা করে যে দাঁড়াবেন, অনেকে হয়তো পারবেন না। কিন্তু আবার আমরা দেখেছি যেই নির্বাচনী কর্মকর্তারা, সেই নির্বাচন কমিশনের হোক বা কমিশনের বাইরে হোক, তারা নির্দলীয় সরকারের অধীনে কিন্তু খুব ভালো নির্বাচন করেছে। আবার একই কর্মকর্তা দলীয় সরকারের অধীনে সেটি করতে পারেননি। সুতরাং এই নির্বাচন কমিশনের অনুকূলে কিন্তু পরিবেশ, এখন পরিবেশটা রক্ষা করা তাদের দায়িত্ব। ভোটারদের আরও বেশি সচেতন করা, সজাগ করা। আরেকটি হচ্ছে যে গত 3টি নির্বাচন আমরা দেখলাম যে একতরফা নির্বাচন। এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, যেটি সবার দাবি, যে সবাইকে নিয়ে নির্বাচনটি করা, যাতে প্রতিটি নাগরিক তার পছন্দসই প্রার্থী, পছন্দসই প্রতিনিধি বাছাই করতে পারে, এরকম একটি পরিবেশ তৈরি করাই হবে নির্বাচন কমিশনের দায়িত্ব। জি, আসবো আপনার কাছে আলোচনা ফিরতে চাই। প্রিয় দর্শকদের সঙ্গে একটি ছোট্ট বিরতি, ফিরবো একটু পর, সঙ্গে থাকুন। দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় যেতে চাই। মোহাম্মদ আব্দুল্লাহ, আপনার কাছে আসি। আসলে ভোট নাগরিকের একটি উৎসব এবং নাগরিকের অধিকারও। সেই আপনারা এতক্ষণ আসলে যে নবগঠিত যে ইসি নিয়ে আসলে আপনারা তাদের বিষয় নিয়ে মন্তব্য করেছেন, কেমন হতে পারে ইসি, কিন্তু আসলে মানুষ গত 16 বছর বলি, বা মানুষ যে আরো বেটার একটি নির্বাচন চায় বা ভোট দিতে পারে, বা ভোটারের আস্থা আসলে ফিরবে কিনা, আপনাদের প্রত্যাশা কি এবার অন্তত সেই প্রত্যাশার জায়গাটা? সৌরভ ভাই এতক্ষণ খুব সুন্দরভাবে বিশ্লেষণ করছিলেন। আমিও যেটা বলতে চাই যে আমরা নির্বাচনের কমিশনের কাছে, বা এই নাসির কমিশন এখন দায়িত্ব নিতে যাচ্ছেন আগামীকাল, এই নাসির কমিশন একা চাইলে কিন্তু এই নির্বাচন সুষ্ঠু করতে পারবে না। আমাদেরকে নির্বাচনটা কিভাবে হয়
এটার যে নির্বাচনের একটা নির্বাচন পরিচালনার জন্য যতগুলো রাষ্ট্রযন্ত্র এটার সাথে জড়িত হয়, এই জায়গাগুলোতে যদি আমরা সঠিকভাবে নির্বাচন প্রক্রিয়াটা সংস্কার না করতে পারি, তাহলে এখানে নাসির কমিশন, আমি তো এর আগে আমি বলেছিলাম বিগত সরকারের সময়েরই যখন গতবার নির্বাচন কমিশন গঠিত হয়, যে যদি মির্জা ফখরুলকেও ওখানে সিইসি করে দেওয়া হয়, নির্বাচন কমিশনার করা হয়, বা বেগম খালেদা জিয়াকে করা হয়, তারেক রহমানকে করা হয়, তাও সেখানে বসে যদি রাষ্ট্রযন্ত্রটা যদি সঠিকভাবে তাকে সহায়তা না করে, তাহলে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এটার জন্য আপনারা সবসময় একটি স্থায়ী প্রক্রিয়ার কথা বলে আসছেন। স্থায়ী প্রক্রিয়ার কথা বলছি আমরা, এই জন্যই নির্বাচনী ব্যবস্থাটাকে পুরো সংস্কার করতে হবে। আমরা প্রতিবেশী দেশ ভারতে কিন্তু অনেক ধরনের সমস্যা আছে, কিন্তু তাদের নির্বাচন ব্যবস্থাটা কিন্তু এখনো পর্যন্ত প্রশ্নের ঊর্ধ্বে। আমরা দেখব যে এখানে নানান ধরনের সমস্যার মধ্যেও তাদের নির্বাচনটা নিয়ে আজ পর্যন্ত বড় দাগে কিন্তু কোনো বড় বিতর্ক আমরা শুনিনি, এবং কোন বড় বড় বিরোধী দল, সেখানকার কংগ্রেস, আপনি গত নির্বাচনের কথাও যদি বলেন, তারা হারটা মেনে নিতে বাধ্য হয় কি জন্য? নির্বাচনী প্রক্রিয়াটার মধ্যে এক ধরনের স্বচ্ছতা, এক ধরনের নির্বাচন কমিশনকে এমনভাবে ক্ষমতায়িত করা হয়েছে যে সেখানে ইচ্ছা করলেই সেখানে রাষ্ট্রে ক্ষমতায় মোদি ছিলেন, কিন্তু মোদি ওই নির্বাচন প্রক্রিয়াটার মধ্যে তিনি অত বড়ভাবে, কিছুটা তো পারবেনই ক্ষমতায় থাকলেই, কিন্তু বড় ধরনের কোন রকম মেকানিজম সেখানে করার কোনো, যেটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং আমরা অতীতে শুনেছি যে শব্দটি, সে ধরনের কাজ করার মতো সেখানে সেই কাঠামোর মধ্যেই, সেই সিস্টেমের মধ্যেই নাই। বাংলাদেশে সেরকম একটি সিস্টেম তৈরি করার জন্য প্রথমত আমাদের একটা মন মানসিকতার জায়গা থেকে আমাদের যারা ভোটার, যারা রাজনৈতিক স্টেক হোল্ডার, যারা নির্বাচনের যারা স্টেক হোল্ডার, তাদের মন মানসিকতার একটা পরিবর্তন, বড় ধরনের পরিবর্তন দরকার। আর বাকি যে জিনিসটা, নির্বাচন সংস্কার কমিশন হয়েছে, তাদের কাছে অনেক ধরনের প্রস্তাব আসছে। এই প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো সত্যিকার অর্থে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য, অবাধ নির্বাচনের জন্য, পক্ষপাতহীন নির্বাচনের জন্য যে বিষয়গুলো দরকার, এগুলো বাস্তবায়ন সাপেক্ষে যদি নির্বাচন হয়, বাস্তবায়নের পর যদি নির্বাচনটা হয়, তাহলে আমি বিশ্বাস করি যে একটি প্রশ্নাতীত মানে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে। আপনি দেখেন, নির্বাচন কমিশনকে নিরাপত্তাটা নিশ্চিত করতে হয় কাকে দিয়ে? পুলিশ বাহিনীকে দিয়ে, সেখানে সেনাবাহিনী পর্যন্ত নিয়োগ করতে হয়। কিন্তু এই সেনাবাহিনী যখন রাষ্ট্রের যে সময়, যে সোহরাব ভাই বলছিলেন যে নিরপেক্ষ সরকারের সময়ে মোটামুটি ভাবে এগুলা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। এখন নিরপেক্ষ সরকার বর্তমানেও আছে, দলনিরপেক্ষ সরকার আছে, কিন্তু এখন আমরা যদি দেখি যে টোটালি যদি আমরা যে প্রশাসন যন্ত্র, এটার মধ্যে যদি আগের যে গত 3টি নির্বাচনের যে ধরনের, এখনো পুরোপুরি প্রশাসনকে নিরপেক্ষ করা যায়নি, কারণ গত 15 বছরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে তাদের অনুগত দলীয় আনুগত্যের যে দিকটা, এটাকে প্রাধান্য দিয়ে সমস্ত বিভিন্ন লেভেল, পুলিশ বাহিনী, তারপরে প্রশাসন যন্ত্র, এগুলো সাজিয়েছে। এই জায়গাটা থেকে বের হওয়া স্বল্প সময়ে কিন্তু বর্তমান সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না, যে কারণে সরকার অনেক ক্ষেত্রে কিন্তু নানান ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ছে। তো আমরা যদি একটা নির্বাচন ধরে নিই, যদি এখন থেকে 1 বছর পর বা 1.5 বছর 2 বছরের মাথায় যদি একটি নির্বাচন হয়, সেই নির্বাচনে একেবারে মাঠ পর্যায়ের একজন কর্মকর্তা থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত সমস্ত প্রশাসন যন্ত্রকে যে নতুন করে ঢেলে সাজানো যাবে, এটা আমি পুরোপুরি আস্থা বা ব্যক্তিগতভাবে আস্থা রাখতে পারছেন, কারণ এটা সম্ভব না। আপনার এই সময়টাতে এতগুলো লোক রিপ্লেস করার, যে আগের সরকারের অনুগত লোকগুলো সকলকে এই নির্বাচন প্রক্রিয়া থেকে সরিয়ে নতুন একটা সেটআপ দেয়া, এই সময়ে একেবারে সর্বাত্মকভাবে চেষ্টা করলেও পুরোপুরি সম্ভব না। কিন্তু সরকার যেহেতু একটা নিরপেক্ষ অবস্থান নেবে, এই জন্য সরকারের যদি কঠোর অবস্থান থাকে, নির্বাচন কমিশনকে যদি যে বিষয়গুলো নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যেসব মেকানিজম আছে, এগুলো যদি তাদেরকে অ্যাপ্লাই করার মতো ক্ষমতা তাদেরকে দেয়া হয়, তাহলে হয়তো আমি মনে করি মোটা দাগে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হতে পারে, বিশ্বাসযোগ্য অবাধ নির্বাচন করা সম্ভব হতে পারে। এগুলো সবকিছু নির্ভর করবে নির্বাচন, টোটাল নির্বাচন প্রক্রিয়াটা আমরা কতটুকু সংস্কার করতে পেরেছি, সম্পন্ন করতে পেরেছি, এটার উপর। আসবো আপনার কাছে। আমি জনাব সোহরাব হাসান আপনার কাছে আসতে চাই। আসলে নির্বাচন প্রক্রিয়া একটি স্থায়ী প্রক্রিয়ার কথা আপনারা সবসময় বলে আসছেন, রাজনৈতিক দলগুলো বলে, বিশেষ করে যারা বিরোধী দলে যায় তারা সবসময় বেশি বেশি বলে, কিন্তু আসলে সেই স্থায়ী প্রক্রিয়া বা একটি সুষ্ঠু নির্বাচন যেটি আমাদের পার্শ্ববর্তী দেশে হয়ে থাকে, সেই ধরনের প্রক্রিয়াকে আমরা এবার দেখবো কিনা, আর নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের দূরত্ব গুছতে শুরু করেছে কিনা, দুইটা প্রশ্ন। আপনার প্রথম প্রশ্নের জবাবে বলছি,
প্রথমত হচ্ছে নির্বাচনকে আমরা আলাদাভাবে দেখে আসছি এতদিন। যেহেতু নির্বাচনটি যে কোনোভাবে কলাকৌশল করা হয়েছে, নির্বাচনের মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, সেটি পুনরুদ্ধার নিয়েই কিন্তু আমরা এত বছর আন্দোলন করছি, রাস্তায়, গণমাধ্যমে, নানা জায়গায়, যে যার অবস্থান থেকে, যে আমরা একটা নির্বাচন চাই। নির্বাচনটা বিচ্ছিন্নভাবে দেখা ঠিক হবে না। নির্বাচন অবশ্যই চাই, কিন্তু এমন নির্বাচন চাই যে নির্বাচন গণতন্ত্রকে টেকসই করবে, গণতান্ত্রিক ব্যবস্থা ব্যাহত হতে পারে এরকম যতগুলো উপাদান আছে সেগুলো দূর করতে হবে। অর্থাৎ যারা জয়ী হবেন, যারা নির্বাচিত হবেন তাদের গণতান্ত্রিক হতে হবে, যারা পরাজিত হবেন তাদেরও গণতান্ত্রিক হতে হবে। আমরা যদি গণতান্ত্রিক কাঠামোর মধ্যে চিন্তা করি, গণতান্ত্রিক পুরো কাঠামোর নির্বাচন হচ্ছে একটি মাধ্যম মাত্র, একটি উপাদান, 5 বছর পর পর হয়। দলীয় সরকারের অধীনেও যেমন নির্বাচন একেবারে, অন্তত স্থানীয় সরকার নির্বাচন কিন্তু অনেকগুলো ভালো হয়েছে। এমনকি শেখ হাসিনার সরকারের আমলে 2013 সালে যে 5টি সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল, সেই 5টি সিটি কর্পোরেশনই কিন্তু মানে বিরোধী দলীয়, তখন যদিও দলীয় ছিল না, সমর্থিত, কিন্তু এটা সবাই জানে যে 5টি সিটি কর্পোরেশনে কিন্তু বিএনপির সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছিলেন, বিএনপির নেতারাই। পরবর্তীকালে সরকার তাদের কাজ করতে দেয়নি। বিএনপি যখন প্রথম ক্ষমতায় আসে 2 বছরের মাথায় 94 সালে নির্বাচন হলো, ঢাকা শহরে দেশের বৃহত্তম সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জয়ী হলেন, চট্টগ্রামে মহিউদ্দিন চৌধুরী জয়ী হলেন, আবার আওয়ামী লীগ সরকারের আমলে আবার বিএনপির মেয়র প্রার্থীরা জয়ী হলেন। মানে তখনও গণতান্ত্রিক কাঠামোটা একটু ছিল, মানে কিছুটা ছিল, নড়বড়ে থাকলেও পরবর্তীকালে আমরা এটাকে এক ধরনের মানে শেষ করে দিয়েছি। এখন এই শেষ করার সাথে শুধু সরকার পারে না, যদি যারা এই নির্বাচনে দায়িত্বে ছিলেন, এমনকি নির্বাচন কমিশন, সাবেক কমিশনারদের কিন্তু আমরা বলেছি গণমাধ্যমের পক্ষ থেকে অনেকেই অনেকভাবে, যে আপনারা যদি একটি ভালো নির্বাচন করতে না পারেন, মানে জনগণের ভোটাধিকার রক্ষা না করতে পারেন, আপনাদের দায়িত্ব হবে নির্বাচনটি না করা, অপারগতা প্রকাশ করা, এটা তো করতে পারে, পদত্যাগ করা। মানে তাহলে কিন্তু সরকারের প্রতি একটা বার্তা থাকে যে এই অন্যায় করা যাবে না। এখন যদি পুলিশ, আর্মি সব কিছু, এই যে 3টি নির্বাচন করলো, সবচেয়ে দেশের মানুষের তো ক্ষতি হয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যে দলটি ক্ষমতায় ছিল। আওয়ামী লীগের কি এই পরিণতি কেউ আশা করছে? তার মানে তারা জোর করে ক্ষমতায় থাকার জন্যে মানুষের উপর যে জুলুম করেছে, সে কারণেই কিন্তু তাদের এই পরিণতি। এটি একটি শিক্ষা হবে, আশা করি যে ভবিষ্যতে যারা আসবেন তারা দেখবেন যে কি কি কারণে। আমার কোনো ডিসিএসপি দরকার নাই, আমার কোনো সচিব দরকার নেই, সচিব তার কাজ করবে, সরকার তার কাজ করবে। আমাদের হচ্ছে যে এই যে সরকার মানে সরকারের নীতি নির্ধারকরা, তারা তো নীতি প্রতিপালন করবে। এখন যখন একাকার হয়ে যায়, আমাদের এখানে একটি বড় সমস্যা দীর্ঘদিন। এক হচ্ছে মাঝে মাঝেই তো আমরা গণতন্ত্রের যে স্বাভাবিক কাঠামো সেটাই থাকে না, অর্থাৎ নির্বাচিত সরকারই থাকে না, সামরিক সরকার, অনির্বাচিত সরকার, সেনা সমর্থিত সরকার ইত্যাদি। আরেকটি হচ্ছে যে সরকার এবং ক্ষমতাসীন দল একাকার হয়ে যায়। আগামী যে দলই ক্ষমতায় আসুক, তাদের প্রথম দায়িত্ব হবে যে সরকার আর ক্ষমতাসীন দল যে এক নয়। বিএনপি অনেকগুলো সংস্কার প্রস্তাব দিয়েছে, এটা ঠিক যে একটি সরকার যাতে স্বৈরতান্ত্রিক না হয়, পরপর দুবারের বেশি এক ব্যক্তির প্রধানমন্ত্রী না হওয়া, তাহলে কিন্তু একটা জায়গায় থেমে যায়। যদি আপনি ধরুন যে শেখ হাসিনা 2009-এ প্রধানমন্ত্রী হয়েছিলেন, তারপর 2014 জোর করেই হলেন, এরপর আর শেখ হাসিনা নেই, হ্যাঁ, তাহলে আজকে যে ঘটনা ঘটলো, আজকে যে গণঅভ্যুত্থান হলো, এর প্রয়োজন হতো না। কারণ আরেকজন এসে অন্য দলের নির্বাচনে, এমনকি 18 সালের নির্বাচন বিএনপি সহ সব দলই অংশ নিয়েছিল, একটা সুযোগ পেয়েছিল আওয়ামী লীগ, কিন্তু সেই সুযোগটা রক্ষা করেনি, বরং উল্টো দিকে গেছে। এখন আমি এই নির্বাচনে ফলাফল কি হবে আমি সেটা নিয়ে চিন্তিত না, বা আমি সেটা নিয়ে খুব মানে ভাবনার বিষয় নেই। ফলাফলের পর যেটা হবে সেটি হচ্ছে খুব গুরুদায়িত্ব। মানে এখন বিএনপি নেতারা, সেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে অন্যরা যা বলছেন, জনগণকে যে ওয়াদা দিচ্ছেন, আমরা আশা করি সেই ওয়াদা রাখবেন। এবং পরবর্তী যে প্রশ্নটি করলেন যে সরকার এবং
রাজনৈতিক দলগুলোর মধ্যে। শুনেন, এই বাংলাদেশে এক পরিবারের মধ্যেই তো ঝগড়াঝাটি থাকে, মত দ্বিমত থাকে, নানা রকম কি বলে ভিন্নতা থাকে, এটা থাকবেই। সরকার তার কাজ করবে, রাজনৈতিক দল তার কাজ করবে, তবে পারস্পরিক আস্থার সম্পর্কটা, দ্বিমত হতে পারে। যে সমস্যাটি বেড়েছে, না না যে সমস্যা, আস্থার সম্পর্কটি কি বেড়েছে? না, একটা হচ্ছে যে আলোচনাটা আরো মানে নিয়মিত হওয়া উচিত। বিএনপি কি চায় সেটা যেমন সরকারের জানা উচিত, মানে শুধু বক্তৃতায় না, তাদের সাথে আনুষ্ঠানিক আলোচনায়। সরকার কি চায়, সরকার কি করছে সেটাও বিএনপির জানা উচিত, বিএনপি না অন্য দলও। আমি আসবো এই আলোচনায়, আবারও ফিরতে চাই। প্রিয় দর্শকদের সঙ্গে নিচ্ছি আরো একটি বিরতি, ফিরবে একটু পর, সঙ্গে থাকবেন। দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় যেতে চাই। মোহাম্মদ আব্দুল্লাহ, আপনার কাছে আসে। আসলে সংস্কার কিন্তু চলছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আসলে একের পর এক হয়তো বৈঠক হবে এবং সংস্কারের যে প্রক্রিয়া সেটা আরো বেশি স্পষ্ট হবে। এখন আসলে রোডম্যাপ নিয়ে রাজনৈতিক দলগুলো বারবারই কথা বলছেন, এখন কি আস্তে আস্তে একটু স্পষ্ট হতে শুরু করেছে কিনা, যদিও সরকারের পক্ষ থেকে সে ধরনের কোনো রোডম্যাপ আসেনি? রাজনৈতিক দলগুলো তো চাইবেই, যাদের ক্ষমতার, যারা মনে করে যে ক্ষমতার দ্বারপ্রান্তে আছে, তারা তো ক্ষমতায় যেতে চাইবে যত সহসা, যত দ্রুত সম্ভব। এটা খুবই স্বাভাবিক। আপনি রাজনৈতিক দলের প্রধান থাকলে আপনিও চাইতেন, আমি থাকলে আমিও চাইতাম, এটাই খুব স্বাভাবিক। কিন্তু 5 আগস্টের যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের কিন্তু একটা জনপ্রত্যাশার জায়গা, জন আকাঙ্ক্ষার যে একটা জায়গা, সেই জায়গাটাকে অ্যাড্রেস করেই সবার এটা চাইতে হবে, এটাই খুব স্বাভাবিক আমি মনে করি। সংস্কারের কথা বলছেন, সংস্কারের বিষয় নিয়ে আমরা দীর্ঘদিন অনেকদিন ধরে আলোচনা করছি। সংস্কারের যে কমিশনগুলো হয়েছে, কমিশনগুলো কাজ করছে, তবে কমিশনগুলোর, আমি ব্যক্তিগতভাবে মনে করি কমিশনগুলোর কাজের গতিটা আরেকটু স্পিডি হওয়া দরকার, আর একটু গতি পাওয়া দরকার। কিছু কিছু ক্ষেত্রে কেবলমাত্র নির্বাচন কমিশন সংক্রান্ত যে বদিউল আলম মজুমদারের নেতৃত্বে যে কমিশন আছে, সেই কমিশনটিকে আমরা দেখছি বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে তারা কথা বলছেন, গতকালও বলেছেন, আজকেও বলেছেন। দেখা গেছে এর মধ্যেও তিনি মোটামুটিভাবে নির্বাচনের যে সংস্কার, নির্বাচনী ব্যবস্থার, সেটা নিয়ে বেশ খানিকটা আমার মনে হচ্ছে যে তিনি তৎপর আছেন আর কি। কিন্তু অন্য কমিশনগুলোকে আমরা কিন্তু সেভাবে কোনো সক্রিয়তা তাদের দেখছি না। আমরা যদি বিচার বিভাগ সংস্কারের কমিশনের কথা বলি, আমরা যদি জনপ্রশাসন সংস্কারের কথা বলি, আমরা যদি পুলিশের যে সংস্কারের বিষয় আছে সেটার কথা বলি, যদিও গণমাধ্যমেরও সংস্কার একটি গুরুত্বপূর্ণ জায়গা আছে, সেটা কেবলই গঠিত হয়েছে, অলরেডি তারাও কাজ শুরু করেছেন। যেদিন এটার প্রজ্ঞাপন হয়েছে আমি জানি তার 2 দিনের মধ্যেই গণমাধ্যম সংস্কার কমিশন তারা মিটিং করেছে এবং তাদের তৎপরতা অলরেডি শুরু হয়েছে। আমার ধারণা যে তারা খুব দ্রুতই এই পথে অগ্রসর হতে পারবেন। কিন্তু বিশেষত আমাদের গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে জনপ্রশাসন সংস্কার। এটা নির্বাচনের সাথে কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত, জনপ্রশাসনের সংস্কারটা, এবং পুলিশের যে সংস্কারের জায়গাটা, এবং বিচার ব্যবস্থার। আমাদের কিন্তু গত 15-16 বছরে ফেসিবাদকে কিন্তু দীর্ঘায়িত করা, পাকাপোক্ত করার ক্ষেত্রে বিচার বিভাগের একটা কিন্তু সাংঘাতিক ভূমিকা ছিল। এই যে দুর্বিনীত হয়ে ওঠা, এক ধরাকে সরা জ্ঞান করা শেখ হাসিনার সরকারের, এর পিছনে কিন্তু বিচার বিভাগকে যখন একেবারে মানে নিয়ন্ত্রণে নিয়ে নিল, তখন কিন্তু যখন আর মানুষের প্রতিকারের কোনো জায়গা অবশিষ্ট থাকলো না, তখন কিন্তু যা খুশি তাই করা শুরু হলো। আমরা দেখেছি নির্বাচন আসলে কাকে কে প্রার্থী থাকবে, কে থাকতে পারবে না, কোন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হবে, কোন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ থাকবে, এগুলো কিন্তু সব একদম প্রধানমন্ত্রীর অফিস বা গণভবন এসব জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে আমরা দেখেছি। আওয়ামী লীগের ধানমন্ডির অফিস থেকে এটা নিয়ন্ত্রণ করতে আমরা দেখেছি। কিভাবে পেরেছেন এটা? কারণ এটা একটি মনোনয়নপত্র যখন কোনো অন্যায়ভাবে বাতিল করা হয়, এটার জন্য প্রতিকার চাওয়ার জায়গা কিন্তু ছিল বিচারাঙ্গন। সেই বিচারাঙ্গনে গেলে কেউ প্রতিকার পান নাই। গত যে নির্বাচনটিতে 2018 সালের যে নির্বাচনটিতে বিএনপি অংশগ্রহণ করেছিল, সেখানে আপনি দেখবেন যে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল, কিন্তু সেটা নিয়ে সেই আদালতের মধ্য দিয়ে সেটা কিন্তু বাতিল করা হয়েছে। এছাড়া 57টি, আমার যতটুকু মনে পড়ে, 57 জন বিএনপি প্রার্থীর
মনোনয়নপত্র আদালতের মাধ্যমেই বাতিল করে দেওয়া হয়েছিল। সেখানে এককভাবে আওয়ামী লীগ প্রার্থী তখন বিজয়ের পথটা সুগম হয়ে যায়। তো এই জন্য যে একটি নির্বাচন, একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এই যে কয়টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে, এগুলো সমান তালে কিন্তু এগুলা গতিশীল হতে হবে এবং তাদের সংস্কার কাজটা এগিয়ে যদি না নেয়, শুধুমাত্র নির্বাচন কমিশন সংক্রান্ত সংস্কারের যে জায়গাটি সেটি যদি অগ্রগতি হয়, তাও আমি মনে করি সুফল মিলবে না, যদি না অন্যান্য যে সংস্কার কমিশনগুলো আছে একই সঙ্গে তারা একটা সংস্কার, সত্যিকারের কাঙ্ক্ষিত সংস্কারের জায়গায় না যেতে পারে। প্রত্যেকটা নির্বাচন কতটা হওয়া উচিত সংস্কার যদি শেষ করেন, আমরা তো মনে করি সংস্কারের যে প্রত্যাশার জায়গা আছে এটা পুরোপুরি একটি সংস্কার সম্পন্ন করেই তারপরে একটি নির্বাচন যাওয়া উচিত। তবে সেই সংস্কারটি একটু দীর্ঘমেয়াদে ঝুলিয়ে না রেখে যত দ্রুত সম্ভব এই সংস্কারটা করতে হবে। কারণ আমি আগেই বলেছি যে নির্বাচনটা, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাটা এমন যে এখানে শুধুমাত্র নির্বাচন কমিশন চাইলেই একটি সুষ্ঠু নির্বাচন করতে পারবে না, যদি না রাষ্ট্রযন্ত্রের যে সাংবিধানিক অন্যান্য প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলো নির্বাচন কমিশনের সাথে না থাকে এবং সরকার যদি নিরপেক্ষ অবস্থানে না থাকে। এখানে সরকার নিরপেক্ষ অবস্থানে থাকলো, কিন্তু অন্যান্য জায়গাগুলোতে যে রাষ্ট্রের যে মেকানিজমগুলো আছে এগুলো যদি সত্যি সহায়ক হিসেবে কাজ না করে, তাহলে কিন্তু একটি সুষ্ঠু নির্বাচনের যে প্রত্যাশা সেই জায়গাটা আমাদের পূরণ হবে না, আমি বিশ্বাস করি। অসংখ্য ধন্যবাদ। আমি জনাব সৌরভ হাসান আপনাকে দিয়ে শেষ করতে চাই। আসলে সংস্কার কতটা হবে এটি নিয়ে রাজনৈতিক মহলে বিস্তর আলোচনা রয়েছে। উনি বলেছেন যে পুরোপুরি সংস্কার হওয়া উচিত। আপনার কাছে কি মনে হয় একটি সুষ্ঠু বা একটি রাজনৈতিক বা গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে সংস্কার কতটা হওয়া উচিত? মানে একটি প্রথম সংস্কার হচ্ছে যে একটি সুষ্ঠু নির্বাচন করা যায় এমন পরিবেশটা তৈরি করা, এবং সেক্ষেত্রে অনেকেই বলেছেন এবং ত্রয়োদশ সংশোধনী যে বাতিল করা হয়েছিল সেটি পুনঃস্থাপন করা। তাই এটিও হয়তো আদালত রায় দিলেই কিন্তু এটি স্বয়ংক্রিয়ভাবে পুনঃস্থাপিত হবে না, এটার জন্যও কিন্তু আবার আইনি প্রক্রিয়া প্রয়োজন হবে। আর এই যেহেতু এখন অন্তর্বর্তী সরকার আছে, সুতরাং এই সময় এটার প্রয়োজন হবে না, এটা ভবিষ্যতের জন্যে। সুতরাং রাজনৈতিক দলগুলোকে প্রথম অঙ্গীকার করতে হবে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে, যে দলই ক্ষমতায় থাকুক বা ক্ষমতার বাইরে থাকুক। এটি একটি। দ্বিতীয় হচ্ছে প্রশাসন, যেটি আগে বললাম যে সরকারি দল এবং প্রশাসন যে একাকার হয়ে যায়, সরকারের নীতি নির্ধারকরা প্রশাসনকে নিজের কক্ষীভূত করতে চায়, সেটি যাতে না করে। এবং সেক্ষেত্রে একটা আছে যে মানুষ তো প্রথমত যে নিজের মনকে সংস্কার করতে হবে, নিজের মানসিকতাকে সংস্কার করতে হবে। সেটি না পারলে কিন্তু কোনো আইন দিয়ে, এই যে 10টি কমিশন 11টি কমিশন হয়েছে, এর বাইরে এই রাষ্ট্র পরিচালনার জন্য অনেক কিছু আছে না, শিক্ষা এত কমিশনে নাই, মানে যারা দারিদ্র মুক্তি এ ব্যাপারে তো কমিশন নেই। এবার সরকারের নীতি পরিকল্পনায় কর্মসূচিতে কি থাকে সেটার উপর নির্ভর করবে। কিন্তু হ্যাঁ, রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে অনেক অঙ্গীকার করে, অনেক কর্মসূচি দেয়, পরবর্তীকালে ভুলে যায়। সেটি ভুলে না যায়, এক্ষেত্রে নাগরিক সমাজ এবং গণমাধ্যম এই দুটোর উপর, মানে এই দুটো যাতে শক্তিশালী হয়, অর্থাৎ মানুষ যাতে কথা বলতে পারে এবং দ্বিমত পোষণ করতে পারে, শুধু একমত না, মানে আলাদা যে মত থাকতে পারে। আমাদের সরকারগুলো কি করে যে তারা যেটা বলে সেটাই সর্বশ্রেষ্ঠ নীতি, সর্বশ্রেষ্ঠ আদর্শ, এর বাইরে কোনো আদর্শ নেই, নীতি নেই। এটি যাতে না হয়, অর্থাৎ একজন ভিন্নভাবে চিন্তা করতে পারে এবং সেটা দেশের জন্য অনেক বেশি কল্যাণকর হতে পারে। মানে এক ধরনের আমরা এতদিন তো এই যে যতগুলো নির্বাচন হয়েছে, ভালো নির্বাচন মন্দ নির্বাচন, একসঙ্গে চলার মানসিকতা তৈরি করতে পারি, সেটা যাতে করতে পারি। নির্বাচনটা কবে চান? যে সংস্কার প্রক্রিয়া, তারপরে বলা হচ্ছে যে সংস্কার তারপর নির্বাচন, আপনি নির্বাচন কবে চান? আমি মনে করি 2025-এর মধ্যে নির্বাচনটা হওয়া সম্ভব। সেক্ষেত্রে সংস্কার কি পুরোপুরি করা সম্ভব? পুরোপুরি সংস্কার বলে কিছু নেই, কারণ এটা চলমান প্রক্রিয়া। আজকে 53 বছর ধরেই কিন্তু কোনো না কোনো সংস্কার হয়ে আসছে। কারণ এখন হচ্ছে যে সময়ের সংস্কার কেন প্রয়োজন? সময়ের চাহিদা পূরণ করার জন্য। আপনার 25 বছর আগে তো এরকম মুঠোফোনে পুরো জগৎ ছিল না, এখন সমস্ত পৃথিবী একটি মুঠোফোনের মধ্যে। সুতরাং সংস্কার, আজকে যে সংস্কার করছি এটি 2 বছর আগে এর প্রয়োজনীয়তা নাও থাকতে পারে, কিন্তু মৌলিক যে কিছু বিষয়, রাষ্ট্র কাঠামোর যে
রাষ্ট্র কাঠামো কিভাবে হবে সেটি গণতান্ত্রিক হতে হবে। সেটা যে গণতান্ত্রিক রাষ্ট্রে সব ধর্মের, সব বর্ণের, সব জাতিগোষ্ঠীর, সব শ্রেণীর মানুষ কথা বলতে পারে, একটি বড় সংস্কার তো যেটা প্রয়োজন, যেটা আমরা কেউ চিন্তা করি না বা বলি না বা ওভাবে, রাষ্ট্রের যে বৃহৎ অংশ, এই জনগণের যে বৃহৎ অংশ মৌলিক চাহিদা থেকে বঞ্চিত, মৌলিক অধিকার থেকে বঞ্চিত, তাদেরকে সেই অধিকার প্রতিষ্ঠা করার পরেই তো আপনি গণতন্ত্র, ভোটাধিকার এসব পরের বিষয়। তো মৌলিক যে 5টি চাহিদা বলা হয়, অন্ন, বস্ত্র, খাদ্য, শিক্ষা, বাসস্থান, মানে সেটা আমরা কত দিতে পারছি? প্রথম রাষ্ট্র যে কোনো এই অন্তর্বর্তী সরকার, ভবিষ্যতে যারা নির্বাচিত হবেন, প্রথম হবে যে মানুষের দারিদ্র্য মুক্তি। মানুষকে আগে তো সুস্থ রাখতে হবে, আগে তো তার স্বস্তি ফিরিয়ে দিতে হবে, আগে তো তার ক্ষুধার নিবৃত্ত করতে হবে, তারপর হচ্ছে অন্য বিষয়। আপনি যদি এই প্রসঙ্গটি আনলেন, আসলে আপনার কাছে শেষ প্রশ্ন, যে এই যে সিন্ডিকেটের কথা বলি আমরা, নিত্য পণ্যের বাজার বলি বা যেখানে, সেই সিন্ডিকেট কে সরকার ভাঙতে পেরেছে? শুনে, আমাদের রাষ্ট্রই কিন্তু এক ধরনের সিন্ডিকেট। এই রাষ্ট্র হচ্ছে সংখ্যালঘুদের রাষ্ট্র, মানে 10% রাষ্ট্র, আর 90% এই রাষ্ট্রের কোনো বিষয়ে তার কোনো বলার থাকে না। 5 বছর পর একটা ভোট দিতে পারে, সেই ভোটটা, সেটা যদি নিশ্চিত হয়, তাহলে অন্তত ওই মানুষটি এটা করতে পারে যে আজকে যাকে ভোট দিয়েছে, যাকে সরকারে এনেছে, কাল যদি উনি কথা না শোনে তাকে পরিবর্তন করতে পারবে। এই গণ অভ্যুত্থানের বড় সাফল্য যদি বলেন, মানুষ তার ভোট দেওয়ার অধিকার ফিরে পাওয়া, এটি হচ্ছে। এই 90% মানুষের রাষ্ট্র কিভাবে হয়ে সংক্ষেপে? 90% মানুষের জন্য চিন্তা করতে হবে। এখন আমাদের প্রধান উপদেষ্টাতে বলছেন 3-0 মধ্যে কিন্তু একটা আছে দারিদ্র্য মুক্তি, দারিদ্র্য থাকবে না, বেকারত্ব থাকবে না। এই দুটো যদি বাস্তবায়ন হয়, আর কিছুই করতে হবে না। জি, অসংখ্য ধন্যবাদ জনাব সোহরাব হাসান এবং মোহাম্মদ আব্দুল্লাহ, দুজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সংবাদ এখানে শেষ করতে হবে। আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।